আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছিলে যে সামনে এইচএসসি পরীক্ষা এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, কিন্তু তোমরা এমসিকিউয়ে আশানুরূপ ফলাফল করতে পারছো না। এজন্য আজকে আমরা বিগত বছরগুলোর কিছু প্রশ্ন নিয়ে ডিটেলস ব্যাখ্যা দেব, যাতে তোমরা পরীক্ষায় অনেক উপকৃত হতে পারো। এবং আজকের এই টপিকে যে আমি এমসিকিউগুলো অ্যাড করেছি, এগুলো একাডেমিক এবং অ্যাডমিশন সহ সকল পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং চলো শুরু করি। এখানে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া, এখানে একটা যৌগ দেওয়া এবং এর সাথে দেওয়া ওজন CCl4, এবং এখানে তোমার বের করতে বলছে যে বিক্রিয়ায় ওয়াই এর নাম কি, অর্থাৎ এই যে বিক্রিয়াটা এখানে ওয়াই কি উৎপন্ন হচ্ছে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের বিক্রিয়াটা দেখে বুঝতে পারছি এটা একটা ওজনীকরণ বিক্রিয়া। তাহলে আমরা কি করব, ওজনীকরণের প্রথমে আমাদের যে মেকানিজমটা ছিল ওটা আমরা একটু দেখব। তো ওজনীকরণে কি হয়, যে যৌগটা দেওয়া ছিল CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস ওজন। মেকানিজম হচ্ছে এখানে যেখানে আমাদের দ্বিবন্ধন থাকবে ওই দ্বিবন্ধনে 3টা অক্সিজেন যুক্ত হবে। তাহলে আমরা যদি এখানে দ্বিবন্ধন ছিল, অর্থাৎ এখানে অক্সিজেনগুলো আমাদের যুক্ত করতে হবে, এভাবে যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি যুক্ত করি তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এখানে লিখতে পারবো যে CH3 বন্ড CH, একটা একক বন্ধন হবে CH2। তাহলে এখানে দ্বিবন্ধন ছিল আর এই কার্বনে দ্বিবন্ধন ছিল, তাহলে এখানে আমরা অক্সিজেনগুলো যুক্ত করে দিলাম এবং এর সাথে আর একটা অক্সিজেন যুক্ত করে দেবো। তাহলে এখানে যে যৌগটা আমাদের উৎপন্ন হচ্ছে এটা একটা X, এটা হচ্ছে X। এরপর আবার এই Xকে আমরা কি করতে হবে, জিঙ্ক সহযোগে আদ্র বিশ্লেষিত করতে হবে। তাহলে জিঙ্ক সহ আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, এই জৈব যৌগের যেখানে তুমি জিঙ্ক দেখবে এবং অক্সিজেন দেখবে, তার মানে জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড গঠন করবে। তাহলে এখানে এই যে জিঙ্ক, এখান থেকে সে একটা অক্সিজেন নিয়ে যাবে, নিয়ে এসে কি উৎপন্ন করবে, জিঙ্ক অক্সাইড। এবং অপর যে অংশটা থাকবে, এই যে এটা অপর যে অংশ থাকবে, দেখো এখানে কি ছিল, এই অংশটা মিলে একটা যৌগ উৎপন্ন করবে এবং এই পাশে মিলে এখানে একটা যৌগ উৎপন্ন করবে। তাহলে আমরা এই পাশে যৌগটা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, CH3 বন্ড CHO। আর একটা যৌগ কি লিখতে পারবো, এই পাশেটা CH2 বন্ড O। তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে কি লেখা যায়, H বন্ড CHO। তাহলে আমাদের উত্তর কি হবে, একটা হচ্ছে HCHO এবং অপরটা হচ্ছে CH3 CHO। অর্থাৎ এটা কি 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড, অর্থাৎ এটার নাম হবে ইথানল, আর এটা 1 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড, অর্থাৎ এটা হবে মিথানল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, ইথানল এবং মিথানল। তাহলে দেখো কোথায় আছে, ইথানল এবং মিথানল, অর্থাৎ সঠিক উত্তর অপশন সি। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো এটাও একটা ওজনীকরণ বিক্রিয়া দেওয়া আছে এবং এখানে বলা আছে যে X একটি যৌগ, এর সাথে ওজন যোগ করলে একটা ওজোনাইড গঠিত হচ্ছে, তাকে আবার জিঙ্কের সহযোগে আদ্র বিশ্লেষিত করলে উৎপন্ন হচ্ছে মিথানল এবং প্রোপানল। এই জাতীয় যদি কোশ্চেন আসে, অর্থাৎ এটা আমাদের ওজনীকরণের বিপরীত, অর্থাৎ এর আগে আমাদের এই X যৌগ দেওয়া ছিল, এগুলো বের করতে বলছিল, এবার আমাদের উত্তর দেওয়া আছে, বের করতে বলছে সেই যৌগটা কি ছিল। তাহলে এই জাতীয় যৌগগুলো আমরা কি করব, প্রথমে যে যৌগটা দেওয়া থাকে ওইটা আমরা সরাসরি লিখব। অর্থাৎ মিথানল দেওয়া ছিল, মিথানলের সংকেত কি, H বন্ড CHO, আর প্রোপানলের সংকেত কি, CH3 বন্ড CH2 বন্ড CHO। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে যে যৌগটা ছিল এটাকে একটু ভাঙায় লিখব, যে H বন্ড C ডাবল বন্ড O বন্ড H। এবং অপর যে যৌগটা ছিল, অর্থাৎ আমরা অক্সিজেন, 2 যৌগেই আমাদের অক্সিজেনটা পাশাপাশি রাখবো। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই অক্সিজেন পাশাপাশি রাখলে এটা আগে লিখব, তাহলে C লিখলাম, ডাবল বন্ড O
আর এর সাথে একটা কি ছিল হাইড্রোজেন ছিল এবং এর সাথে আর কি ছিল CH2 বন্ড CH3। তাহলে আমাদের লেখা শেষ। এই যে অক্সিজেন দুইটা পাশাপাশি লিখলাম, এরপর এই অক্সিজেন দুইটাকে আমরা ভ্যানিশ করে দেব, ভ্যানিশ করে দিয়ে এখানে জাস্ট একটা দ্বিবন্ধন আনবো, তাহলে আমাদের এটাই প্রাপ্ত উত্তর। তাহলে আমরা উত্তরটা এখানে কি লিখতে পারবো, উত্তরটা আমরা লিখতে পারবো এখানে দেখো কি ছিল, তাহলে CH2 থাকবে, তারপর এখানে একটা ডাবল বন্ধন আসবে, এরপর CH বন্ড CH2 বন্ড CH3। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই যৌগটার নাম কি হবে দেখো, তাহলে এটা একটা 4 কার্বন বিশিষ্ট, তাহলে 1 2 3 4 এবং 1 নম্বরে আমাদের কি আছে দ্বিবন্ধন আছে, অর্থাৎ এটা 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন, অর্থাৎ এটার নাম হবে বিউটিন 1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বিউটিন 1। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে এখানে আমাদের দেখো কি দেওয়া আছে HCOH এর সাথে দেওয়া গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই যে এক্স কি উৎপন্ন হবে এটাই হচ্ছে আমাদের কোশ্চেনে চেয়েছে। তাহলে এখানে যে যৌগটা দেওয়া এটা হচ্ছে একটা অ্যালডিহাইড এবং গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই বিক্রিয়াটা মূলত একটা কি বিক্রিয়া, এই বিক্রিয়াটা মূলত হচ্ছে একটা ক্যানিজারো বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়ার মূল মেকানিজমটা কি ছিল, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। তাহলে যারা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড তারাই মূলত এই ক্যানিজারো বিক্রিয়াটা প্রদর্শন করে। তাহলে এখানে যে যৌগটা আমার দেওয়া ছিল এটা ছিল আলফা হাইড্রোজেন বিহীন একটি অ্যালডিহাইড। এখন কোনটা আলফা হাইড্রোজেন বিহীন কোনটা আলফা হাইড্রোজেন যুক্ত এটা বুঝবো কিভাবে, তার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো যদি একটা কার্যকরী মূলক থাকে, ধরো CHO, এর যে পাশে যে কার্বন থাকবে ধরো CH2 আছে, এর পাশে ধরো যে CH3 আছে, তাহলে আমরা এই যে কার্যকরী মূলক থাকবে এই কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলবো আলফা কার্বন এবং এই কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে এগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন এবং তার পাশে যে কার্বন থাকবে এটাকে আমরা বলবো বিটা কার্বন এবং এর সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকবে এগুলোকে আমরা বলবো বিটা হাইড্রোজেন। তাহলে এখানে দেখো যে এটা ছিল কার্যকরী মূলক এবং এর পাশে কোনো কার্বন ছিলই না, তাহলে আমাদের যেহেতু আলফা কার্বনই নাই তাহলে আমাদের আলফা হাইড্রোজেনে নাই, তাহলে এটা হচ্ছে আমাদের এইভাবে আমরা বুঝবো যে কোনটা আলফা হাইড্রোজেন আছে এবং কোনটায় নাই। তাহলে এই ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজমটা কি ছিল, মেকানিজম ছিল মূলত যে ক্যানিজারো মূলত কি হবে, একবার যেটা থাকবে ওইটা একবার জারণ এবং বিজারণ বিক্রিয়া, অর্থাৎ যে যৌগটি দেওয়া থাকবে ওইটা একবার জারিত হবে আর একবার বিজারিত হবে। আর আমরা জানি আর একটা বিষয় আমরা জানি সেটা কি, যে আমরা যদি অ্যালডিহাইডকে যদি জারিত করি, অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কি জানি যে অ্যালডিহাইডকে জারিত করলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় আর বিজারিত করলে আমাদের কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। অর্থাৎ যদি অ্যালডিহাইড থাকে ধরো CHO, এটাকে যদি আমরা জারিত করি মানে কি জার্মান অক্সিজেন দেই তাহলে এটা উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, আবার যদি আমরা অ্যালডিহাইডকে বিজারিত করি অর্থাৎ CHO, এটাকে যদি আমরা বিজারিত মানে কি জার্মান হাইড্রোজেন, তাহলে এটাকে বিজারিত করলে কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এই যে অ্যালডিহাইডটা দেওয়া ছিল তাহলে এটাকে যদি আমরা একবার জারিত করি তাহলে আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে এটাকে যদি জারিত করি তাহলে HCHO ছিল, তাহলে এটাকে একবার কি করব জারিত করলে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এবং কত কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাবো, যৌগে যে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থাকবে ওই কয় কার্বন বিশিষ্টই কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে এখানে যেহেতু 1 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড ছিল তাহলে আমরা যে কার্বক্সিলিক অ্যাসিডটা পাবো ওইটাও অবশ্যই 1 কার্বন বিশিষ্টই হবে। তাহলে H বন্ড আমরা লিখতে পারবো COOH। এখন প্রশ্নে যদি এটা যদি উত্তরে না থাকে এটার পরিবর্তে লবণ থাকতে পারে, অর্থাৎ H বন্ড COONA থাকতে পারে। তাহলে এটা আমরা জারিত করে পেলাম, আরেকবার বিজারিত করতে হবে। তাহলে যদি আমরা এই অ্যালডিহাইডকে যে বিজারিত করি তাহলে আমরা কি পাবো, অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল পাবো। কয় কার্বন বিশিষ্ট পাবো, যে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কোশ্চেনে দেওয়া থাকবে ওই কয় কার্বন বিশিষ্ট আমরা অ্যালকোহলটা পাবো। তাহলে এখানে যেহেতু 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ছিল তাহলে আমরা এটাকে যদি বিজারিত করি তাহলে 1 কার্বন বিশিষ্ট একটা কি পাবো,
অ্যালকোহল পাবো। তাহলে CH3OH, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত উত্তর। তাহলে এটা হচ্ছে CH3OH এবং HCOOH, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর গ। এভাবে আমরা যে কোনো ক্যানিজারো বিক্রিয়া আসুক বা যাই আসুক আমরা সলভ করতে পারবো। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, এখানে আমাদের একটা যৌগ দেওয়া আছে এবং এখানে এটা একটু ভুল আছে, তার জন্য এটা আমরা করব না। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখব যে বলছে যে হেক্সিন 3 কোন প্রকার সমানুতা প্রদর্শন করে। হেক্সিন 3, তাহলে হেক্সিন 3 আগে আমরা কি করব, হেক্সিন 3 আমরা সংকেতটা লিখব। তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, তাহলে হচ্ছে হেক্সিন 3, 2 3 4 5 6, এবং এখানে 3 নাম্বার যে কার্বন সেখানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন ছিল। তাহলে হচ্ছে আমরা যদি এই পাশে এটা 1 2 3 4 5 6, তাহলে এই 3 নাম্বার কার্বন আমাদের দ্বিবন্ধনটা ছিল। তাহলে বাকি হাতগুলো যদি আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, তাহলে আমরা লিখতে পারবো CH2 CH3, এবং এখানে আমাদের একটা H আসবে, এখানে একটা H আসবে। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যৌগ। তাহলে এটা দেখো কোন ধরনের সমানুতা এটা প্রদর্শন করবে, দেখো কোন ধরনের সমানুতা প্রদর্শন করে। তাহলে এটা হচ্ছে যে বলা হচ্ছে যে আলোক সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, নাকি চেইন সমাণু, নাকি সিস ট্রান্স সমাণু প্রদর্শন করে। তাহলে এই যৌগটা যদি আমরা ভাঙি, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে CH3 বন্ড CH2, এরপর আমরা এখানে যে কার্বনটা ছিল এই কার্বন ডাবল বন্ড কার্বন, তাহলে এখানে এই একটা হাতে এমন ছিল আর একটা হাতে হাইড্রোজেন ছিল, এ পাশেও একটা হাতে ছিল হাইড্রোজেন আর অপর হাতে কি ছিল CH2 বন্ড CH3। তাহলে এই যৌগটা দেখো যে কি ছিল, তাহলে এই কার্বনের সাথে যে হাত দুইটা আছে পরস্পর ভিন্ন এবং এই কার্বনের সাথে যে হাত দুইটা আছে এই দুইটাও পরস্পর ভিন্ন। তাহলে আমাদের এটা কোন সমানুর শর্ত, এটা ছিল আমাদের সিস ট্রান্স সমাণু। তাহলে আমাদের হেক্সিন 3 এটা হচ্ছে আমাদের সিস ট্রান্স সমাণু। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের বলছে যে কোন যৌগটিতে দুটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে। কাইরাল কেন্দ্রর শর্ত কি ছিল, যে একটা কার্বন থাকবে, ওই কার্বনের 4টি যে হাত, ওই 4টি হাতই পরস্পর ভিন্ন থাকবে। অর্থাৎ যদি আমাদের একটা কার্বন দেওয়া থাকে, এই কার্বনের যে 4টি হাত, এই 4টি হাতই পরস্পর ভিন্ন হবে। তাহলে এটা এই জাতীয় যদি আমরা কোনো কার্বন পাই, ওটাকে আমরা বলবো কাইরাল কার্বন এবং ওইটাকে আমরা তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করব। এবং এই জাতীয় কার্বনগুলো আলোক সমানুতা প্রদর্শন করে, অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম দেখায়। তাহলে এখানে আমাদের এমন দুইটি কার্বন বিশিষ্ট যৌগটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এটা দেখি যে প্রথম যেটা ছিল 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ এটার যদি আমি সংকেত লিখি, অর্থাৎ এটা একটা 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে হচ্ছে CH লিখতে পারবো 3 কার্বন COOH, এবং এই যে দ্বিতীয় কার্বনে ছিল একটা হাইড্রোক্সিল মূলক, অর্থাৎ OH ছিল এখানে একটা। তাহলে এখানে আমরা একটা কি দেব, CH দেব। তাহলে এটা যৌগ। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে এই কার্বনটাকে যদি আমরা এখানে না দিই, এই কার্বনটাকে যদি এখানে না দিয়ে যদি এখানে শুধু আমরা এই হাইড্রোজেনটা এইভাবে দিই, তাহলে দেখো এই যে কার্বন, এর 4টি হাত পরস্পর ভিন্ন। তাহলে এটাকে আমরা বলতে পারবো কাইরাল কার্বন। বাট এখানে কাইরাল কার্বন আছে একটা, তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। তাহলে কারণ আমাদের বের করতে হবে 2টি কাইরাল কার্বন। এরপর যদি আমরা বিউটানল 2-তে যাই, তাহলে বিউটানল যদি 2-তে যাই, তাহলে আমরা কি লিখতে পারবো, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, অর্থাৎ এই যৌগটা কোনো কাইরাল কেন্দ্র বিশিষ্ট না। তাহলে এটাও আমাদের হচ্ছে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। এরপর আমরা যদি তৃতীয় অপশনে যাই, যেই তৃতীয় অপশনে যদি যাই, তাহলে এটা কি ছিল 2 মিথাইল প্রোপানল 2, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, 1 2 3, এবং এখানে 2 নম্বরে কি ছিল, মিথাইল মূলক ছিল। তাহলে 2 নাম্বার ছিল মিথাইল মূলক এবং প্রোপানল 2, অর্থাৎ
এই 2 নাম্বার কার্বনে আবার কি ছিল, আরেকটা ছিল যে OH ছিল, যেহেতু প্রোপানল তাহলে OH ছিল। আর বাকিগুলোতে কি ছিল, বাকিগুলোতে আমাদের CH3 আর এখানে ছিল CH3। তাহলে এই যে যৌগটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি না, এটা আমাদের কোনো কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগই না। তাহলে আমরা যদি শেষ অপশনটা দেখি, তাহলে আমরা কি লিখতে পারবো শেষ অপশনটা। তাহলে শেষ অপশন যেটা ছিল এটা ছিল বিউটেন 2,3 ডাইওল। তাহলে এখানে হচ্ছে যে তোমার বিউটেন ছিল, তাহলে অবশ্যই 4 কার্বন বিশিষ্ট, তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এবং এখানে ছিল 2,3 ডাই, এটা হচ্ছে অল হবে আর কি, তাহলে 2 আর 3 এই দুইটাতে ছিল ডাইওল অর্থাৎ OH ছিল। এবং বাকি হাতগুলো যদি আমি পূর্ণ করি CH3, এখানে যদি আমি দেই CH3, তাহলে এখানে আমাদের কি আসবে, একটা H আসবে এবং এখানে একটা H আসবে। তাহলে আমরা যদি দেখি, দেখো এই কার্বনের ক্ষেত্রে এই 3টি হাত পরস্পর ভিন্ন আর একটা হাত তো নাই, তাহলে এই ভিন্ন, এইগুলোও আবার ভিন্ন, অর্থাৎ এটি একটি কাইরাল কেন্দ্র এবং এটি একটি কাইরাল কেন্দ্র। অর্থাৎ এই যে যৌগ 4 নাম্বার অপশন, এটাতে হচ্ছে আমাদের 2টি কাইরাল কার্বন আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন ঘ। এর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে বলছে যে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত কি ছিল, যে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং এর সাথে যে 2টা হাত থাকবে, এই 2টা হাত অবশ্যই পরস্পর ভিন্ন হবে, সেম হতে পারবে না। অর্থাৎ যদি 2টি হাতকে আমি একটিকে এ দ্বারা প্রকাশ করি আরেকটিকে বি দ্বারা প্রকাশ করি, তাহলে 2টি পরস্পর ভিন্ন। এবং অপর যে পাশ, এ পাশেও অবশ্যই কার্বন হাত 2টি পরস্পর ভিন্ন হবে। ধরো এ পাশে এবি ছিল আর এ পাশে ধরো এডি ছিল, তাহলে পরস্পর ভিন্ন। তাহলে এই জাতীয় যে যৌগগুলো আছে এগুলো অবশ্যই কি করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। যদি এমন হয় যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই পাশে আমাদের 2টি হাত পরস্পর ভিন্ন, বাট এই পাশে 2টি হাত ধরো পরস্পর সেম অর্থাৎ A2, তাহলে কি 2টা হাত পরস্পর একই রকম, তাহলে এই ধরনের যৌগগুলো কি করবে না, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে চলো আমরা যদি এই কন্ডিশনের সাথে দেখি, তাহলে এই কন্ডিশনের সাথে কোনটি ম্যাচ করে। তাহলে এখানে দেখো এই যে কার্বন, এর সাথে 2টি হাইড্রোজেন আছে পরস্পর সেম, তাহলে এটা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। পরবর্তী অপশনে যদি যাই, যে এই যে কার্বন ছিল এর 2টা হাত, একটা হাইড্রোজেন এবং আরেকটা ক্লোরিন পরস্পর ভিন্ন, অপর পাশে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, এই দুইটাও পরস্পর ভিন্ন। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং কার্বনের সাথে যে 2টি হাত আছে এই 2টি হাতই পরস্পর ভিন্ন। তাহলে এই যৌগটা এই কন্ডিশনের সাথে কি ম্যাচ করে, অর্থাৎ এটি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি অপশন খ। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখব বলছে নিচের কোনটি ইলেকট্রোফাইল। 2 ধরনের কোশ্চেন আসে, যে নিচের কোনটি ইলেকট্রোফাইল অথবা নিচের কোনটি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, অর্থাৎ যে সকল বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি ইলেকট্রন আকর্ষী বিকারক। আর কেন্দ্রাকর্ষী বিকারক অথবা নিউক্লিওফাইল কাদের বলি, যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদের আমরা কি বলি, নিউক্লিওফাইল অথবা কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে কোন যৌগটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যেটি ইলেকট্রন গ্রহণ করে ওটি হবে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে এখানে দেখো যে RH, এখানে অক্সিজেনের কি আছে, লন পেয়ার আছে। তো লন পেয়ার আমরা জানি যেগুলো কি করে বিক্রিয়াকালে ত্যাগ করতে পারে, তাহলে এটা অবশ্যই ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল হবে না। এবং এখানে অ্যামোনিয়া আমরা জানি যে নাইট্রোজেনের লন পেয়ার থাকে, এই নাইট্রোজেনের লন পেয়ারও সে দান করতে পারে, তাহলে এটাই আমাদের কি হবে না, এটাও আমাদের ইলেকট্রোফাইল হবে না, তার মানে এটাও ইলেকট্রোফাইল না। পরবর্তী যদি আমরা ঘ নাম্বার অপশনে যাই, আমরা যে অক্সিজেনের লন পেয়ার ইলেকট্রন থাকে সে বিক্রিয়াকালে এগুলো ত্যাগ করতে পারে, তাহলে আমাদের পানিও এখানে ইলেকট্রোফাইল হবে না। তাহলে বাকি যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর বাকি 3টা অপশন ওগুলো সবগুলো নিউক্লিওফাইল। এটা কেন ইলেকট্রোফাইল হলো, কারণ এ বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমি যদি একটু ব্যাখ্যা দেখাই তাহলে দেখো কি লিখতে পারবা। এখানে আমরা যদি ব্যাখ্যাটা দেখি তাহলে AlCl3 দেখো, তার মানে একটা অ্যালুমিনিয়াম পরমাণু ছিল, এর যে সর্ববহিস্থ শক্তি স্তর
এই শক্তি স্তরে ইলেকট্রন ছিল 3টা ইলেকট্রন ছিল এর সর্ববহিস্থ শক্তি স্তরে, এবং এই 3টি ইলেকট্রনের সাথে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত, অর্থাৎ এর সাথে একটা ক্লোরিন, এর সাথে একটা ক্লোরিন এবং এর সাথে একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা আমি এখানে দেখাচ্ছি 7টি ইলেকট্রন। তো ধরো এদিকে ছিল 2টি, আর এখানে 2টি, 4টি, এখানে 2টি, 6টি, আর এখানে একটি দিলাম 7টি। তো একইভাবে এগুলোতেও 7টি ইলেকট্রন ছিল আর একটা করে ইলেকট্রন এই যে বিজোড় ছিল, এটা কি হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরের যে বিজোড় ইলেকট্রন তার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে AlCl3 গঠন করে। তাহলে এই যে AlCl3 গঠন হলো এবং এই AlCl3 এর সর্ববহিস্থ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন 2, এখানে 2 আর এখানে 2, 6টি। তাহলে আরও সে কী করতে পারে? 2টি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। যেহেতু সে 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। এই জন্যই আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো, বলছে যে কার্বনিয়াম আয়নসমূহের স্থায়িত্বের ক্রম কোনটি? পরীক্ষায় প্রত্যেকবার এই স্থায়িত্বের ক্রম, কোন ক্রম কেমন, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট প্রত্যেকবার আসে। তাহলে আমাদের স্থায়িত্বের ক্রমগুলো খুব ভালোভাবে একটু শিখতে হবে। তাহলে এখানে কার্বনিয়াম আয়ন, আমরা জানি যে কার্বনিয়াম আয়ন আসলে কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি যে যদি কোনো একটা যৌগ থাকে, যে ধরো আমি যদি একটা যৌগ দেখে, যে বললাম যে একটা যৌগ AB, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 2টা যৌগ পাবো, একটা হচ্ছে A+ আর একটা হচ্ছে যে B-। তাহলে যখন A+ হচ্ছে অর্থাৎ তার ইলেকট্রনের ঘাটতি, তাহলে এই যে ইলেকট্রনের ঘাটতি, তাহলে এটাকে আমরা যেটা প্লাস, এটাকে বলি কি? এটাকে আমরা বলি যে কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়াম আয়ন। আর যে মাইনাস যেটা উৎপন্ন হয় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কার্বানায়ন। তাহলে অবশ্যই এটা কোন ধরনের বিভাজনের ফলে হয়েছে? বন্ধনের বিষম বিভাজন। কারণ এই যে এই যৌগতে 2টা আমাদের ইলেকট্রন ছিল, এই বন্ধনে 2টা ইলেকট্রন ছিল, তো একটা যদি এ নিত আর একটা যদি এ নিত তাহলে হয়তো সুষম বন্ধন। বাট কি হয়েছে? এখানে একটা A+ হয়েছে আর একটা B-, অর্থাৎ একটার ইলেকট্রন কম আর একটার বেশি, তার মানে কি? বন্ধনের বিষম বিভাজন। তাহলে কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়াম আয়ন বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয়। তাহলে এখন যে এখানে আমাদের কোশ্চেনটা ছিল যে নিচের কোনটি স্থায়িত্বের ক্রম, তাহলে এখানে মনে রাখবা যে কার্বনিয়াম আয়ন এর স্থায়িত্ব ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপর মিথাইল কার্বনিয়াম আয়ন। অর্থাৎ 3 ডিগ্রি কার্বনিয়াম সবচেয়ে বেশি সক্রিয় বা এর স্থায়িত্ব সবচেয়ে বেশি, এরপর 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি। তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা 3 ডিগ্রি। তাহলে দেখো এখানে এটা 3 ডিগ্রি না, এই যে দেখো Cr3, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে প্লাস হবে, এগুলোতে প্লাসগুলো দেওয়া হয় নাই। তো এখানে আর 3টা আছে মানে 3 ডিগ্রি, এখানে 2টা আছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি এবং এটা শুধু মিথাইল কার্বনিয়াম আয়ন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর যদি আমাদের কার্বনায়ন বলতো তাহলে এর উল্টা হইতো, অর্থাৎ কার্বনায়নের ক্ষেত্রে আমাদের স্থায়িত্বের ক্রমটা এমন হইতো যে মিথাইল কার্বনায়ন সবচেয়ে বেশি সক্রিয়, এরপর 1 ডিগ্রি কার্বনায়ন, এরপর 2 ডিগ্রি কার্বনায়ন এবং এরপর আসতো আমাদের 3 ডিগ্রি কার্বনায়ন। এবং আর একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা ছিল যে আমাদের অ্যামিনের ক্রমটা। এই অ্যামিনের ক্রমটা একটু ব্যতিক্রম এবং এটা একটু মনে রাখতে হবে। অ্যামিনের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি সক্রিয়, এরপর 1 ডিগ্রি অ্যামিন এবং এরপর 3 ডিগ্রি অ্যামিন। তাহলে এটা হচ্ছে অ্যামিনের সক্রিয়তার স্থায়িত্বের ক্রম। এভাবে যে কোনো স্থায়িত্বে আসুক না কেন আমরা খুব সহজেই এর সলিউশন বের করতে পারবো। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে এখানে দেখব যে একটা যৌগ দেওয়া আছে CH3CH2COO এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে আমাদের উৎপন্ন হয়েছে সোডিয়াম কার্বনেট, এবং এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া, বলছে এটা কি হবে। তাহলে এটা আমাদের আসলে কিসের বিক্রিয়া ছিল? এটা আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, আর এর সাথে আরেকটা আমাদের যৌগ ছিল, সেটা হচ্ছে যে তোমার ক্যালসিয়াম অক্সাইড। এটা মিস্টেক হয়ে গেছে। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় সোডা লাইম।
তাহলে সোডা লাইমের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তাহলে এটা আসলে কি বিক্রিয়া ছিল? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয়, যে এই যে COO এটুক এবং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এইচ এর পূর্ব পর্যন্ত এইগুলো মিলে কি উৎপন্ন হয়েছে দেখো, এখানে সোডিয়াম ছিল একটা দুইটা, Na2 আর কার্বন ছিল একটা আর অক্সিজেন ছিল তিনটা, তাহলে Na2CO3 হয়েছে এইগুলো মিলে। আর অপর যে অংশটা ছিল এই যে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনটা জাস্ট এই যে অপর আগের যে মূলকটা আছে এর সাথে জাস্ট অ্যাড হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে CH3 বন্ড CH2 বন্ড COONA এবং এর সাথে ছিল সোডিয়াম হাইড্রো অক্সাইড। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে এইগুলা মিলা, এই যে এই পুরাটা মিলা কি উৎপন্ন হয়েছে, এটা মিলে উৎপন্ন হয়েছে আমাদের Na2CO3। তাহলে অপর কোন অংশটুকু গেছে, এই যে এই অংশ এবং এই অংশ, তাহলে এটা মিলে আমাদের আরেকটা যৌগ উৎপন্ন হবে। তাহলে এখানে কি, এখানে ছিল CH3 বন্ড CH2 এর সাথে আরেকটা যদি হাইড্রোজেন আমি যোগ করি তাহলে কি লিখতে পারবো, আগে থেকে দুইটা ছিল আরেকটা যোগ করলে CH3, অর্থাৎ CH3 তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন, অর্থাৎ এটার নাম কি হবে? ইথেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইথেন। তাহলে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা যৌগ দেওয়া ইথাইন এবং এর সাথে হাইড্রোজেন দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে PB বেরিয়াম সালফেট X। এখন আমাদের বলছে যে এই Xটা আসলে আমাদের কি হবে এটা বের করতে হবে। তাহলে এটা আমরা বিক্রিয়াটা দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, তাহলে ইথাইন, তাহলে ইথাইনের সংকেত যদি আমি লিখি তাহলে কি লিখতে পারবো, CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমার কি হাইড্রোজেন যুক্ত হবে এবং এখানে একটা প্রভাবক দেওয়া আছে PB এবং বেরিয়াম সালফেট। তাহলে আমরা জানি যে এই PB এবং বেরিয়াম সালফেট যখন থাকে তখন এই যে হাইড্রোজেন সংযুক্ত হওয়ার যে বিক্রিয়াটা এটা এক ধাপ হবে, শুধু এক ধাপ হওয়ার পরে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে দুইটা হাইড্রোজেন ছিল এখানে দ্বিবন্ধন আছে, এর সাথে একটা যুক্ত হবে আর এর সাথে একটা যুক্ত হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, CH আগে থেকে একটা ছিল আর একটা CH আসবে, তাহলে CH2 ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধনে পরিণত হবে এবং এই পাশে CH2। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে CH2 ডাবল বন্ড CH2 আমাদের সঠিক উত্তর। আর যদি এখানে লেড এবং বেরিয়াম সালফেট না দেওয়া থাকতো, যদি এমন দেওয়া থাকতো যে CH ডাবল ট্রিপল বন্ড CH এবং এর সাথে হাইড্রোজেন সংযুক্তির বিক্রিয়া এবং এখানে দেওয়া যদি থাকতো যে নিকেল টেম্পারেচার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদ হইতো CH2, তাহলে এখানে হয়তো CH3 বন্ড CH3, অর্থাৎ এটা দ্বিবন্ধন আর থাকতো না, এটা আরও এক ধাপ হয়ে তারপর অ্যালকেনে পরিণত হইতো। আর যখন আমাদের এই লেড বেরিয়াম সালফেট এবং PB যুক্ত থাকবে তখন আমাদের এটা এক ধাপ হয়ে শেষ হবে, আর যখন নিকেল থাকবে তখন আমাদের দুই ধাপ হয়ে এটা অ্যালকেনে পরিণত হবে। এভাবে আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। তাহলে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেবে, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড সমূহ আমাদের কোন বিক্রিয়া দেবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। এবং আরেকটু আগে আমরা পড়েছিলাম যে ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়, ক্যানিজারো বিক্রিয়া দেবে যাদের আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনোযোগ দিয়ে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে যারা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড তারা ক্যানিজারো বিক্রিয়া দেবে এবং যারা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে। তাহলে দেখো কোনটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক, তার পাশের কার্বন, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন এবং এর সাথে কোনো হাইড্রোজেন নাই, তার মানে আলফা হাইড্রোজেন নাই, তার মানে কি এটা হবে না। পরবর্তীতে যদি যাই এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক, এর পাশে আমাদের কোনো কার্বনই নেই, অর্থাৎ এই যৌগে কোনো আলফা কার্বন নেই, তাহলে আলফা হাইড্রোজেনও নেই, তাহলে এটাও আমাদের হবে না। আমি যদি এই অপশনে যাই তাহলে এটা হচ্ছে আমাদের
কার্যকরীমূলক, এর পাশের কার্বন এইটা, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা আলফা কার্বন, এবং এর সাথে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন যুক্ত একটি অ্যালডিহাইড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। অপর যে যৌগটা দেওয়া ছিল দেখো, এটাকে C6H5, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই বেঞ্জিনের সংকেতের ওখান থেকে আসছে যে C6H5, এর মাথায় একটা দেওয়া ছিল কি CHO। তাহলে দেখো এখানে কি নাই, এই যে এখানে আলফা হাইড্রোজেন নাই, অর্থাৎ এটাও আলফা হাইড্রোজেনবিহীন। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত একটি অ্যালডিহাইড ছিল, সেটা হচ্ছে অপশন গ। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা দেখব যে নিচের কোনটি যৌগটি আলোক সক্রিয়। তাহলে আলোক সক্রিয় যৌগর শর্ত কি ছিল? আলোক সক্রিয় যৌগর শর্ত ছিল যে অবশ্যই আমাদের যে কার্বন থাকবে ওই কার্বনের 4টি হাত পরস্পর ভিন্ন হইতে হবে। 4টি হাত যদি পরস্পর ভিন্ন হয় তাহলে এই জাতীয় যৌগগুলোকে আমরা বলবো কি যৌগ? কাইরাল কেন্দ্র। এবং এই জাতীয় যৌগগুলো আমাদের আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে এখানে দেখো যদি আমরা যাই, তাহলে প্রথম কথা এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এটা হবে না, বাদ। আমরা যদি এটাতে যাই, তাহলে এখানে দেখো এই যৌগটা যদি আমি ভাঙ্গায় লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো যে CH2 ছিল, অর্থাৎ 4টা হাত ছিল, একটাতে ছিল COOH, একটাতে ছিল NH2, আর ছিল 2টি হাইড্রোজেন। তাহলে যেহেতু 2টি হাইড্রোজেন আছে, তার মানে কি এটা আমাদের এই শর্ত স্যাটিসফাইড করে না, তাহলে এটা আমাদের কি করবে না, আলোক সমানতা প্রদর্শন করবে না। এরপর যদি আমরা পরবর্তী অপশনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে এই কার্বনটাকে যদি আমরা কেন্দ্রীয় কার্বন ধরি, তাহলে এর হাত 4টি। তাহলে একটাতে আছে হাইড্রোজেন, একটাতে আছে CH3, এবং একটাতে আছে NH2, এবং অপর একটি যৌগতে আছে COOH। অর্থাৎ এই যে কার্বনটি, এর 4টি যে হাত, এই 4টি হাতই পরস্পর ভিন্ন, অর্থাৎ এটি আমাদের এই শর্তটা স্যাটিসফাই করে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে আমাদের কাইরাল কেন্দ্র বিশিষ্ট একটি যৌগ, এবং এটি অবশ্যই আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে সোডা লাইম কোনটি। একটু আগে আমরা ক্যানিজারো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখেছিলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সোডা লাইমের সংকেতটা ছিল যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মিশ্রণকে আমরা কি বলি? সোডা লাইম বলি। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ঘ। এরপর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের একটা যৌগ দেওয়া আছে, এবং এই যৌগর ইউপেক নাম কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এই যৌগের নামকরণ, এটা হচ্ছে একাডেমিকে যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের একটা কোশ্চেন প্রতিবারই আসে। তাহলে এটা আমাদের একটু ইম্পর্টেন্ট দিয়ে বুঝতে হবে। তাহলে এই নামকরণের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয় যে আমাদের সবচেয়ে বড় শিকল কোনটি, ওইটি বের করে নিতে হবে। এরপর যে পাশে আমাদের শাখা আগে থাকবে বা সেই পাশ থেকে আমাদের নাম্বারিং করতে হবে, এবং এরপর আমাদের আলফাবেটিক ক্রম অনুসারে, অর্থাৎ ABC, এই ক্রম অনুসারে আমাদের যৌগটির নাম লিখতে হবে। তাহলে এখানে যে যৌগটা দেওয়া আছে, এটা যদি আমরা একটু লিখি, তাহলে দেখো তাহলে আমরা কি লিখতে পারবো? যে যৌগটি দেওয়া ছিল সেটা হচ্ছে যে CH3 বন্ড CH, আর এখানে দেখো যে C2H5 এটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে একটা শাখা। তাহলে এটার সাথে যদি আমরা লিখি যে C2H5 মানে কি লিখতে পারবো? CH2 বন্ড লিখতে পারবো CH3, এবং এরপর ছিল CH2 বন্ড CH, এখানে ছিল একটা Br, এরপর ছিল CH, এর সাথে ছিল Cl, এবং এর সাথে ছিল CH3। তাহলে আমার যৌগ লেখা শেষ। এখন এখানে আমরা নাম্বারিং করব, দেখব কোন যৌগটির শিকল সবচেয়ে বড়। তাহলে এই পাশে যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7, এই পাশে যদি আমরা গুনি তাহলে এটা হচ্ছে আমাদের একটি 7 কার্বন বিশিষ্ট হচ্ছে। এই পাশে সোজা যদি গুনি 1 2 3 4 5 6, অর্থাৎ যদি আমি সোজা শিকলটা নেই তাহলে আমাদের কার্বন আসতে আছে 6টা, আর যদি আমি এই শিকলটা নেই তাহলে আমাদের কার্বন আসতে আছে 7টা। তাহলে আমাদের যেহেতু বড় শিকল নিতে হবে, তার জন্য আমরা
এই শিকলটাই বেছে নিলাম। তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6 7 নাম্বারিং শেষ। এখন আমাদের নামকরণটা লিখতে হবে। দেখো এখানে 2 নম্বরে একটা ক্লোরোমূলক আছে, 3 নম্বরে একটা ব্রোমোমূলক আছে এবং 5 নম্বরে একটা মিথাইল মূলক আছে। এবং তাহলে এই ক্লোরো এর আলফাবেটিক সি, ব্রোমো এর বি এবং মিথাইল এটা হচ্ছে আমাদের কি এম। তাহলে আলফাবেটিক যদি আমি এ বি সি গুনি তাহলে সবার আগে কি আসে বি, এরপর সি, এরপর আসবে এম। তাহলে আমরা যদি লিখি তাহলে বি আছে কততে 3তে, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 3 ব্রোমো। এরপর কি লিখতে পারবো 2 নাম্বার আছে ক্লোরো, তাহলে 2 ক্লোরো এবং 5 নাম্বার যে কার্বন এর সাথে একটা মিথাইল মূলক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো 5 মিথাইল এবং এটা কয় কার্বন বিশিষ্ট, 7 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, অর্থাৎ 5 মিথাইল কি হবে হেক্সেন। তাহলে এখানে আমাদের না 7 কার্বন যেহেতু তাহলে হেক্সেন না, 7 কার্বন বিশিষ্ট যেহেতু তাহলে এটা কি হবে 7 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই হেপটেন। 6 কার্বন হলে হেক্সেন হতো, যেহেতু 7 কার্বন তাহলে আমাদের কি হবে হেপটেন। তাহলে আমাদের যৌগের নাম আসতেছে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন। তাহলে হচ্ছে দেখো সঠিক উত্তর দেখো, তাহলে 3 ব্রোমো নাই। তাহলে এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক্স। তাহলে 3 ব্রোমো, তারপর হবে 2 ক্লোরো, তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন। তাহলে হচ্ছে এটা হবে 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে আমরা যে কোনো যৌগই খুব সহজেই নামকরণ সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আরও কি আছে?